প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ এই বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রার যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এমনকি শ্রেণীকক্ষে তোমাদের ক্লাস নেওয়া আর সম্ভব হচ্ছে না। তাই তোমাদের পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়, এজন্য আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর সৈয়দ জাফর আলী স্যারের নির্দেশনায় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যা তোমাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখছি। শিক্ষার্থীরা, আমি নাজমা আক্তার, প্রভাষক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই কোর্স দুটির সঙ্গে সংযুক্ত রয়েছি। আমি চেষ্টা করব এই সংক্রান্ত যত সমস্যা রয়েছে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে এই দুটি কোর্সের সকল বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্সের প্রথম চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল ট্রেড মডেল। এই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স কোর্সটিতে মোট 9টি চ্যাপ্টার রয়েছে, কিছু ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে এবং কিছু থিওরিটিক্যাল চ্যাপ্টার রয়েছে। যেহেতু প্রশ্নে দুটি বিষয় থেকেই সমান আকারে প্রশ্ন এসে থাকে, তাই যেমন থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক এই কোর্সটির মধ্যে যে ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে সেগুলো আমাদেরও খুব গুরুত্ব সহকারে সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা আজকে ইন্টারন্যাশনাল ট্রেড মডেল এই প্রথম চ্যাপ্টারটি আলোচনা করলে যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো তা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায়টা মূলত কী, আন্তর্জাতিক ব্যবসায়ের পদ্ধতি সমূহ কী কী, মানে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আন্তর্জাতিক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে তারা কী কী পদ্ধতি অবলম্বন করে, অভ্যন্তরীণ বাণিজ্য কী, অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে মূলত কী কী মৌলিক পার্থক্য রয়েছে সেগুলো আমরা এই চ্যাপ্টারটি থেকে জানতে পারবো। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে এই প্রশ্নগুলো সমাধান করা যাক। শিক্ষার্থীরা, আন্তর্জাতিক ব্যবসাটা কি? আন্তর্জাতিক ব্যবসাটা হচ্ছে যখন একটি ব্যবসায়িক কার্যক্রম একটি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সম্প্রসারিত হবে তখন তাকে বলা হবে আন্তর্জাতিক ব্যবসা। মানে একটি দেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশের সাথে পণ্য, দ্রব্য, সেবা সামগ্রী, প্রযুক্তি জ্ঞান যখন বিনিময় বা লেনদেন সম্পৃক্ত কার্যক্রম সংগঠিত হবে তখন তাকে বলবো আন্তর্জাতিক ব্যবসা। এই আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে মূলত এই যে পণ্য, দ্রব্য, সেবা, প্রযুক্তি জ্ঞান, ব্যবস্থাপকীয় জ্ঞান, কারিগরি জ্ঞান, মূলধন এই সকল বিষয় কিন্তু লেনদেন হয়ে থাকে। শিক্ষার্থীরা, এই আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করে তারা কিন্তু আজ তাদের কার্যক্রমকে ব্যাপক আকারে প্রসারিত করে ফেলছে। তারা বিশ্বব্যাপী আজ আমদানি রপ্তানি এর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। আর এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য তারা কিন্তু অনেকগুলো পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিগুলোই মূলত আন্তর্জাতিক ব্যবসায়ের মূল পদ্ধতি। তো চলো তাহলে আজকে আমরা যে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, আন্তর্জাতিক ব্যবসায়ের পদ্ধতিসমূহ কী কী বা ধরনসমূহ কী কী তা আমরা জেনে নিই। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাবে আমি 6টি পদ্ধতি সম্পর্কে তোমাদের উপস্থাপন করেছি। প্রথমটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড, দ্বিতীয়টি হচ্ছে লাইসেন্সিং, 3 নম্বরটি হচ্ছে ফ্রাঞ্চাইজিং, 4 নম্বর আন্তর্জাতিক যৌথ উদ্যোগ বা ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার, 5 নম্বর হয়েছে বর্তমান পরিচালনা সমূহ অধিগ্রহণ এবং সর্বশেষ নাম্বার 6 হচ্ছে নতুন বিদেশি সাবসিডিয়ারি স্থাপন। শিক্ষার্থীরা, এই 6টি পদ্ধতি সম্পর্কেই তোমাদের আমি আলোচনা করে বুঝিয়ে দেব। চলো তাহলে প্রথম যে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেডটা কি তা জেনে নেই। শিক্ষার্থীরা, এই যে ব্যবসায়ের পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মূলত আন্তর্জাতিক ব্যবসায়।
যখন দুই বা ততোধিক সার্বভৌমত্ব বা স্বাধীন দেশের মধ্যে পণ্য বা সেবা সংক্রান্ত লেনদেন হবে, তখনই মূলত এটাকে বলবো আন্তর্জাতিক বাণিজ্য। সাধারণত আমদানি এবং রপ্তানিকে কেন্দ্র করেই এই আন্তর্জাতিক বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে এক্ষেত্রে দেখবে প্যারেন্ট কান্ট্রি যে বৃহৎ কোম্পানিগুলো রয়েছে এবং হোস্ট কান্ট্রির যে কোম্পানিগুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু পণ্য এবং সেবার স্থানান্তর হয়ে থাকে, পণ্য বা সেবার আদান প্রদান হয়ে থাকে আমদানি রপ্তানির মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারছি যে পণ্য বা সেবা যখন দুটি দেশের মধ্যে, স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশের মধ্যে আমদানি রপ্তানির মাধ্যমে স্থানান্তরিত হবে, তখন এই কার্যক্রমটিকে আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য। শিক্ষার্থীরা, আন্তর্জাতিক বাণিজ্যে এই যে কার্যাবলী, এর ফলে কিছু অসুবিধাও রয়েছে, কিছু সুবিধাগুলো রয়েছে। চলো তাহলে প্রথমে জেনে নেই এর সুবিধাগুলো কি। এর সুবিধাগুলো হচ্ছে মোট উৎপাদন ও ভোগ বৃদ্ধি। যখন তুমি আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে যাবে, যতটুকু উৎপাদন সাধারণত নিজের দেশে প্রয়োজন মেটানোর জন্য দরকার, তুমি কিন্তু রপ্তানি করার জন্য ততটুকু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তাই তো? তোমার উৎপাদন কিন্তু এক্ষেত্রে বাড়াতে হবে। উৎপাদন বাড়িয়ে তুমি বিদেশে রপ্তানি করতে পারবে পণ্য। এক্ষেত্রে একটি বড় সুবিধা হচ্ছে তুমি সহজেই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারছো। দ্বিতীয়টি হচ্ছে দেখো, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে এক এক দেশে কিন্তু এক এক ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তো তোমার দেশে যে প্রাকৃতিক সম্পদটা রয়েছে, সেগুলো তুমি নিজের দেশে ব্যবহার করার সাথে সাথে বিদেশেও কিন্তু রপ্তানি করতে পারছো আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। এর ফলে হচ্ছে কি, তোমার প্রতিষ্ঠানের সম্পদগুলোকে তুমি খুব সহজে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারছো। এর পরবর্তীতে দেখো ঝুঁকি কম, যেহেতু বিভিন্ন নিয়ম কানুন মেনে এই আন্তর্জাতিক ব্যবসাগুলো পরিচালিত হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তোমার ঝুঁকিটা একটু কম। এর পরবর্তীতে আছে শিল্প সম্প্রসারণ। শিল্প সম্প্রসারণটা কি? এর মানে হচ্ছে তোমার ধরো একটা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান দিয়ে দেশের স্থানীয় যে জনগণ রয়েছে তাদের চাহিদা তুমি মেটাও। এখন তুমি চাচ্ছ দেশের বাইরেও তোমার এই ব্যবসার কার্যক্রমটা পরিচালনা করতে। এক্ষেত্রে তোমার যে শিল্পের আওতা ছিল সেটা কিন্তু তোমাকে বর্ধিত করতে হবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে তুমি তোমার শিল্পকে আরও সম্প্রসারিত করতে পারছো। পরবর্তীটা রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষার্থীরা, আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানির ফলে কিন্তু পণ্য উৎপাদন বৃদ্ধি পায়। আর পণ্য এই উৎপাদন বৃদ্ধিতে কিন্তু তোমার মানব সম্পদও বেশি ব্যবহার করতে হয়। এক্ষেত্রে এই পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বন্টন এবং বাজারজাতকরণে কিছু আরও বেশি অতিরিক্ত মানব সম্পদের প্রয়োজন হয়, যা দেশের কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব রোধ করতে সাহায্য করে। এর সাথে সাথে আমরা এখন তোমাদের যে বিষয়গুলো জানাবো সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের কী কী অসুবিধা রয়েছে। প্রতিটা বিষয়ের সুবিধার সঙ্গে কিন্তু অসুবিধাটা বেশ ওতপ্রোতভাবে জড়িত। মানে এমন কিছু খুঁজে পাবে না যার সুবিধার সঙ্গে সামান্য কিছু হলেও অসুবিধা নেই। এই আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক সুবিধার সঙ্গে যে অসুবিধাগুলো রয়েছে তা হচ্ছে দ্বন্দ্ব ও সংঘাত, ডাম্পিং, পরনির্ভরশীলতা সৃষ্টি, প্রতিকূল ব্যবসায়িক সত্য। শিক্ষার্থীরা, যখনই আমরা বিদেশে বা একটি দেশের সাথে আরেকটি দেশে যখন লেনদেন আমরা করতে যাব, তখন কিন্তু স্বাভাবিকতভাবে দুটি দেশের মতের মধ্যে বা দুটি ব্যবসায়িক কার্যক্রমের মতের মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিতে পারে। এটি তোমার প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা বিশাল সমস্যা ক্রিয়েট করে। দ্বিতীয়টি হচ্ছে ডাম্পিং। ডাম্পিং কি? ডাম্পিং হচ্ছে কোনো পণ্যের যে ন্যায্য মূল্য, মানে প্রকৃত যে মূল্যটা রয়েছে তার থেকে কম মূল্যে পণ্য বিক্রি করা। সাধারণত উন্নত যে দেশগুলোর প্রতিষ্ঠান রয়েছে তারা উন্নয়নশীল এবং অনুন্নতশীল শিল্পের প্রতিষ্ঠানগুলোর বাজার দখল করার জন্য এই ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে থাকে। মানে তারা যে পণ্যের দামটা রয়েছে তার থেকে কম মূল্যে পণ্যটি বিক্রি করে থাকে। পরনির্ভরশীলতা সৃষ্টি। শিক্ষার্থীরা, কোনো ক্ষেত্রেই কিন্তু পরনির্ভরশীলতার সুফল বয়ে আনে না। আর আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কিন্তু একটি দেশে আরেকটি দেশের উপর ব্যাপক হারে পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। এটি কিন্তু তোমার জন্য বা তোমার প্রতিষ্ঠানের জন্য একটি বড় ধরনের অসুবিধা। এর পরবর্তীটি হচ্ছে প্রতিকূল ব্যবসায়িক সত্য।
তোমরা লক্ষ্য করবে যখন উন্নতশীল দেশ থেকে আমরা পণ্য আমদানি করি, মানে হচ্ছে উন্নয়নশীল দেশ বা অনুন্নতশীল দেশগুলো পণ্য আমদানি করে, তখন কিন্তু তাদের মূল্যটা বেশ চড়া দিতে হয়। কিন্তু অপরদিকে দেখো, যখন তুমি এই উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো থেকে পণ্য রপ্তানি করতে যাবে, তখন কিন্তু ঠিক সেই মূল্য, সঠিক মূল্যটা পাওয়া যায় না। এক্ষেত্রে এই যে উন্নয়নশীল দেশগুলোর থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো, তারা কিন্তু একটি প্রতিকূল ব্যবসায়িক সত্ত্বের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলে। এ থেকে কি হয় জানো, যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য যে বৈধ সত্ত্ব রয়েছে, সেই বৈধ সত্ত্বগুলো পালন করতে গিয়ে যারা ছোট যে প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তারা প্রতিকূল ব্যবসায়িক সত্ত্বের মধ্যে নিজেদেরকে আটকে ফেলে। শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব লাইসেন্সিং নিয়ে। এই লাইসেন্সিং শব্দটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এটি মূলত একটি চুক্তি। একটা দেশ বা একটা দেশের কোম্পানি অন্য একটা দেশের কোম্পানিকে যখন তার পণ্য উৎপাদন, বণ্টন এবং বাজারজাত করার জন্য চুক্তির ভিত্তিতে এবং বিভিন্ন রকমের শর্তের ভিত্তিতে সুবিধা প্রদান করে থাকে বা অনুমতি প্রদান করে থাকে, তখনই আমরা তাকে বলবো লাইসেন্সিং। এক্ষেত্রে প্যারেন্ট কান্ট্রির যে বৃহৎ কোম্পানিগুলো আছে, তারা তাদের কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নেম এগুলো কিন্তু হস্তান্তর করে থাকে হোস্ট কান্ট্রির কোম্পানিগুলোতে। মানে হচ্ছে বৃহৎ কোম্পানির এই সকল টেকনিক্যাল নলেজগুলো, যেগুলো ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তারা ব্যবহার করতে পারে এবং বৈদেশিক বাণিজ্যে সহজেই প্রবেশ করতে পারে। শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি এখানে একটা লোগো দেখাচ্ছি, কোকাকোলার লোগো। এই লোগোটি মূলত তোমরা সবাই জানো। এই কোকাকোলা কোম্পানিটি তাদের পণ্য উৎপাদন, বণ্টন এবং বাজারজাত করানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিকে কিন্তু লাইসেন্সিং প্রদান করে থাকে। এক্ষেত্রে তারা যে পরিমাণ মুনাফা করে থাকে, যারা লাইসেন্স গ্রহণ করে যে কোম্পানিগুলো, তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে তারা প্রফিট নিয়ে থাকে। শিক্ষার্থীরা, চলো তাহলে এখন আমরা জেনে নিই এই লাইসেন্সিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। লাইসেন্সিংয়ের অন্যতম সুবিধা হচ্ছে, এক্ষেত্রে তোমার বিনিয়োগ অনেক কম থাকে। মানে তোমাকে প্রাথমিকভাবে এককালীন কোনো অর্থ প্রদান করতে হয় না, শুধুমাত্র মুনাফার অংশ প্রদান করতে হয়। এর ফলে তুমি সহজেই বৈদেশিক বাজারে প্রবেশ করতে পারবে এবং তোমার কোম্পানিকে সহজে পরিচিতি প্রদান করতে পারবে। শিক্ষার্থীরা, লাইসেন্সিংয়ের অসুবিধা হচ্ছে নিম্ন মুনাফা, দক্ষতার অভাব, প্রতিযোগী সৃষ্টি এবং নিম্ন পণ্যমান। নিম্ন মুনাফাটা কি? দেখো, প্রতি বছরই বা বার্ষিক বা মাসিক হারে এই লাইসেন্সিং গ্রহণকারী যে কোম্পানিগুলো, তারা কিন্তু যে লাইসেন্স প্রদানকারী কোম্পানিকে একটি মুনাফার অংশ দিয়ে দিতে হয়। এর ফলে তাদের যে মূল মুনাফা, সেটা কিন্তু কমে যায়। তারপরে দেখো, দক্ষতার অভাব বলতে বুঝাবো আমরা, যারা লাইসেন্স প্রদানকারী কোম্পানি, তারা কিন্তু এই পণ্যটা নিয়ে অনেক দিন যাবৎ ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে, তারা কিন্তু অপেক্ষাকৃত দক্ষ। কিন্তু যারা নতুন কোম্পানি, লাইসেন্স গ্রহণকারী কোম্পানি, তারা কিন্তু এ সকল পণ্য সম্পর্কে অতটা দক্ষ নয়। এটা তাদের ব্যবসার জন্য অন্যতম একটি বড় অসুবিধা। প্রতিযোগী সৃষ্টি। শিক্ষার্থীরা, যে সকল কোম্পানি লাইসেন্স গ্রহণ করে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করে, কিন্তু সেই মেয়াদটা শেষ হয়ে গেলে ওই পণ্যটা, মানে মূল কোম্পানির পণ্যটা কিন্তু তারা উৎপাদন, বণ্টন এবং বাজারজাতকরণ কার্যাবলী সম্পাদন করতে পারে। এক্ষেত্রে কিন্তু মূল কোম্পানির সঙ্গে আরও কিছু প্রতিযোগী সৃষ্টি হয়ে যায়। নিম্ন পণ্য মান কেন বলছি? কারণ দেখো, মূল কোম্পানি যারা লাইসেন্স প্রদান করে, তারা এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু পণ্যটাকে উৎপাদন করে। ঠিক তেমনি যারা লাইসেন্স গ্রহণ করে, এই ধরনের কোম্পানি তারা কিন্তু নিজস্ব বা স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে তারা পণ্য উৎপাদন করে। এক্ষেত্রে মূল কোম্পানি বা বিদেশি কোম্পানির প্রযুক্তির সাথে এই যে স্থানীয় কোম্পানির প্রযুক্তির কিন্তু অনেকটা তফাৎ থেকে যায়, যার ফলশ্রুতিতে পণ্যের মান নিম্ন হয়ে যায়। শিক্ষার্থীরা, এরপরে চলো আমরা যে বিষয়টা আছে বা পদ্ধতিটা আছে, সেটি হচ্ছে ফ্রাঞ্চাইজিং। এ সম্পর্কে জেনে নিই। ফ্রাঞ্চাইজিং মূলত লাইসেন্সিংয়ের মতো একটি চুক্তি, কিন্তু এক্ষেত্রে প্যারেন্ট কান্ট্রির যে বৃহৎ কোম্পানিগুলো আছে, তাদেরকে একটি নির্দিষ্ট ফির বিনিময়ে হোস্ট কান্ট্রিকে তাদের পণ্য উৎপাদন এবং বিক্রয়ের অনুমতি বা সুবিধা প্রদান করে থাকে।
এক্ষেত্রে দেখো প্যারেন্ট কান্ট্রির যে বৃহৎ কোম্পানিগুলো আছে তারা টেকনিক্যাল যে নলেজ তার সাথে সাথে ম্যানেজমেন্টের যে নলেজগুলো আছে সেগুলোও কিন্তু হোস্ট কান্ট্রির কোম্পানিগুলোকে প্রদান করে থাকে। এই কোম্পানি ক্ষেত্রে একটি বড় সুবিধা কি, যে প্যারেন্ট কান্ট্রির বৃহৎ কোম্পানিগুলো হোস্ট কান্ট্রির কোম্পানিগুলোকে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা প্রদান করে থাকে। এটি কিন্তু একটি ফ্র্যাঞ্চাইজিং যারা গ্রহণ করে তাদের জন্য একটি বিশাল বড় সুবিধা। শিক্ষার্থীরা, তোমাদের এখন যে লোগোটি দেখাচ্ছি, অনেকে লোগোটি দেখে কিন্তু খুবই আগ্রহ প্রকাশ করছো, মানে ম্যাকডোনাল্ডসের কথা তোমাদের মনে পড়ে যাচ্ছে। এটি মূলত একটি মার্কিন কোম্পানি যারা 1995 সালে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে, কিন্তু দেখো আজ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা কার্যকরভাবে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, এই ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে একটি কোম্পানি খুব সহজেই তার বিদেশে বাজারটা বিস্তার করতে পারে, কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে এবং এই যে একটু আগে বললাম তোমাদের প্রশিক্ষণ গ্রহণ করে তার ব্যবসাকে সাফল্য এনে দিতে পারে। শিক্ষার্থীরা, এই যারা ফ্র্যাঞ্চাইজিং গ্রহণ করে তাদের সেই সকল কোম্পানি কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হয়। অসুবিধা কীগুলো জেনে নেই চলো। অসুবিধাগুলো হচ্ছে নিয়ন্ত্রণের জটিলতা। এর কারণ হচ্ছে মূল কোম্পানি যেহেতু যারা ফ্র্যাঞ্চাইজি প্রদান করে সেই কোম্পানিগুলো মূলত অনেক দিন যাবত এই পণ্য সংক্রান্ত ব্যবসার কাজে নিয়োজিত থাকে, খুব সহজেই তারা এই কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু নতুন কোম্পানি যারা ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণের বেশ জটিলতাই প্রথম দিকে দেখা যায়। এই ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে একটি অনিশ্চিত চুক্তি। অনিশ্চিত কেন? কারণ যারা ফ্র্যাঞ্চাইজি প্রদান করে সেই সকল কোম্পানি কোনো প্রকার আর্থিক সুবিধার নিশ্চয়তা কিন্তু প্রদান করে না। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি গ্রহীতা এবং ফ্র্যাঞ্চাইজি দাতার মধ্যে যে চুক্তিটা হয় সেই চুক্তিটাকে আমরা অনিশ্চিত চুক্তি বলে অভিহিত করতেই পারি। এরপরে দেখো মূল্য পূর্ব নির্ধারিত। ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করার পরেও এই ফ্র্যাঞ্চাইজি গ্রহীতা যে কোম্পানিগুলো তারা কিন্তু তাদের ইচ্ছে মতো দামে পণ্য বা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করতে পারে না। কারণ যে সকল কোম্পানি ফ্র্যাঞ্চাইজি প্রদান করে ফ্র্যাঞ্চাইজি দাতা কোম্পানিগুলো কিন্তু পূর্ব থেকেই পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়। এরপরে অ্যাজ ইউজুয়াল দ্বন্দ্ব, যেহেতু দুইটি কোম্পানির মধ্যে দুটি দেশের মধ্যে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয়, সেখানে মতের মনোমালিন্য থাকতেই পারে এবং বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীরা, এবার তোমাদের আমি আন্তর্জাতিক যৌথ উদ্যোগ সম্পর্কে জানাবো, যেটি হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায় আরেকটি পদ্ধতি। এই পদ্ধতিতে মূলত প্যারেন্ট কান্ট্রির প্রতিষ্ঠান এবং হোস্ট কান্ট্রির প্রতিষ্ঠান একসাথে যৌথভাবে ব্যবসায় পরিচালনা করে। তার মানে হচ্ছে প্যারেন্ট কান্ট্রির যে বৃহৎ কোম্পানি এবং হোস্ট কান্ট্রির যে কোম্পানিগুলো তারা নিজেদের মধ্যে যে ম্যাটেরিয়াল, সার্ভিস, পার্সোনাল যে দেশে যেটা বেশ ভালো সেগুলো ব্যবহার করে পণ্য উৎপাদন, বন্টন এবং বাজারজাতকরণ করে। এক্ষেত্রে আমরা একটি সমঝোতার মাধ্যমে কিন্তু তারা এই কাজগুলো করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি রপ্তানি ব্যবসায় পরিচালনা করে থাকে। শিক্ষার্থীরা, এর পরবর্তী 5 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে বর্তমান পরিচালনায় অধিগ্রহণ। এক্ষেত্রে ফার্মসমূহ মূলত বিদেশি ফার্মকে অধিগ্রহণের মাধ্যমে বিদেশি বাজারে আধিপত্য বিস্তার করে থাকে। এতে করে কি জানো, একটু মূলধনের পরিমাণ বেশি হয়। কারণ তুমি বিদেশি ফার্মকে অধিগ্রহণ করতে চাচ্ছ, তোমাকে একটি ডাইরেক্টলি একটি বিদেশি যে বিনিয়োগ সেটা তোমাকে প্রদান করতে হয়। এজন্য তোমার খরচটা এবং মূলধন ব্যয়টা কিন্তু বেশি হয়। 6 নম্বরটি দেখো, নতুন সাবসিডিয়ারি স্থাপন। বিদেশে যদি সাবসিডিয়ারি স্থাপন করতে চাও, এটি মূলত এই ফার্ম অধিগ্রহণের মতোই, কিন্তু এক্ষেত্রে উৎপাদন ও বিক্রয়ের ব্যবস্থায় নতুন পরিচালনা প্রতিস্থাপন করতে হয় এবং এক্ষেত্রেও তোমার মূলধন বেশি প্রয়োজন হয়। কারণ প্যারেন্ট কান্ট্রি এক বা একাধিক দেশের কোম্পানির সাথে বা এক বা একাধিক কোম্পানির সঙ্গে কিন্তু সাবসিডিয়ারি স্থাপন করতে পারে। এখানে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বিশাল আকৃতির মাত্রায় একটি পরিলক্ষিত হয়ে থাকে। শিক্ষার্থীরা, তাহলে আমি আজ তোমাদের প্রথম যে প্রশ্নটি ছিল আন্তর্জাতিক ব্যবসায় কি, আন্তর্জাতিক ব্যবসায়ের ধারণাগুলো বা পদ্ধতিগুলো কি কি তা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।
তারপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের সে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা শেষ করার আগে তোমাদের একটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি। আমরা এই যতগুলো আন্তর্জাতিক ব্যবসার পদ্ধতিগুলো জানলাম, এর মধ্যে দেখো প্রথমে জেনেছি আন্তর্জাতিক বাণিজ্য বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রেড, এবং তারপরে আমরা জেনেছি লাইসেন্সিং। এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের মাত্রা খুবই কম। তারপরে আমরা জেনেছি ফ্রাঞ্চাইজিং এবং যৌথ উদ্যোগ। এক্ষেত্রে সামান্য কিছু বিনিয়োগ করতে হয়, কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা ফরেন যেটা ইনভেস্টমেন্ট, সেটার মাত্রা কিন্তু তুলনামূলক অতটা দেখা যায় না। কিন্তু এই যে বর্তমান পরিচালনা অধিগ্রহণ এবং নতুন বিদেশি সাবসিডিয়ারি স্থাপন, এক্ষেত্রে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের মাত্রা কিন্তু খুব বেশি মাত্রায়, এজন্যই এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হয়ে থাকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা এর পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে যে পার্থক্য, তাতে চলে যাব। শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমি 1 নাম্বার যে পার্থক্যটি লিখেছি সেটি হচ্ছে প্রকৃতি, মানে আন্তর্জাতিক বাণিজ্যটা কি, অভ্যন্তরীণ বাণিজ্যটা কি। মোটামুটি আমরা সবাই এই বিষয়ে ধারণাটা রেখেছি, তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক বাণিজ্য, যা পূর্বে আলোচনায় আমরা পেয়েছি, একটি দেশের সীমারেখার বাইরে যে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে, সেটি মূলত আন্তর্জাতিক বাণিজ্য। আর অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের ভিতরে স্থানীয়ভাবে যে লেনদেন বা পণ্য বা সেবা সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। মূল উদ্দেশ্যগুলো কি এই দুটি বাণিজ্যের? আন্তর্জাতিক বাণিজ্যের মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমদানি এবং রপ্তানির মাধ্যমে বা রপ্তানির মাধ্যমে তারা মুনাফা অর্জন করা এবং একই সাথে বৈদেশিক মুদ্রাও অর্জন করা। আর অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় যে জনগণ, তাদেরকে খুব সহজে তাদের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়া এবং মুনাফা অর্জন করা। মূলধন, যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য দেশের বাইরে তোমাকে কার্যক্রম পরিচালিত করতে হচ্ছে, দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তোমার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু মূলধনের পরিমাণ বেশি থাকবে এবং অভ্যন্তরীণ বাণিজ্যে মূলধনের পরিমাণ কম থাকবে। এরপরে 4 নাম্বার যে পার্থক্যটার বিষয়ে আমি লিখেছি সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব আকারে প্রভাব ফেলে, কারণ একটি দেশে প্রাকৃতিক কারণে একটি পণ্য ভালো উৎপাদন হয়, অন্য দেশের প্রাকৃতিক কারণে কিন্তু অন্য দেশে পণ্য ভালো উৎপাদিত হয়ে থাকে। তা এই প্রাকৃতিক কারণটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলছে, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এই প্রভাবটা নেই। এরপরে আমি 5 নম্বর যে পার্থক্যের বিষয় লিখেছি সেটি হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থা। অভ্যন্তরীণ বাণিজ্যে বাজারজাতকরণ ব্যবস্থাগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় এবং বাজারজাতকরণ ব্যবস্থা কিন্তু একটু সম্প্রসারিত হয়ে থাকে, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে সেটা হচ্ছে দেশের মধ্যে, দেশের সীমারেখার ভিতরে, তা আন্তর্জাতিক বাজারজাতকরণের যে ব্যবস্থাটা সেটা কিন্তু অতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় না এবং এই ব্যবস্থাটা কিন্তু অধিকতর সহজ হয়ে থাকে। ঠিক পরিচালনা পদ্ধতি একই রকমভাবে আন্তর্জাতিক বাণিজ্যে বেশ কিছু নিয়ম, টার্মস, কন্ডিশন মেনে পরিচালনা করতে হয়, অভ্যন্তরীণ বাণিজ্যে এর মাত্রাটা কম। সরকারি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু সরকারের বেশ নিয়ন্ত্রণ থাকে, কড়াকড়ি আরোপ থাকে, বিভিন্ন শর্ত দেওয়া থাকে, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে সরকারের এত বিধিনিষেধ কিন্তু আমাদের পালন করতে হয় না। এর পরবর্তীতে হচ্ছে দেখো 8 নম্বর যে পার্থক্যের বিষয় রয়েছে সেটি হচ্ছে ব্যবহৃত মুদ্রা। আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মুদ্রাটি রয়েছে সেটির মাধ্যমেই পণ্য বা সেবা লেনদেন করে থাকি, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে তোমার অভ্যন্তরীণ দেশের ভিতরে যে মুদ্রা ব্যবহার করা হয়ে থাকে সেই মুদ্রাটি আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ঝুঁকি, যেহেতু দেশের সীমারেখার বাইরে যে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে, সেখানে ঝুঁকির মাত্রাটা কিন্তু একটু বেশি থাকে, যেটা অভ্যন্তরীণ বাণিজ্যে তুলনামূলক অনেক কম থাকে। দলিলপত্র, সর্বশেষ যে বিষয়টি আমি লিখেছি,
আন্তর্জাতিক বাণিজ্যে যেহেতু অন্য দেশের সাথে বিভিন্ন শর্ত এবং কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকি, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি প্রত্যয়নপত্রের মাধ্যমে, তাই এর দলিলপত্র কিন্তু তুলনামূলক বেশি হয়ে থাকে এবং দলিলপত্রের তাৎপর্যও কিন্তু বেশি এই ব্যবসাটার মধ্যে। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে দলিলপত্র ব্যবহার করা হয়, কিন্তু তার বাধ্যবাধকতা বা আওতা কিন্তু অতটা বেশি নেই। শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য সময়ের পার্থক্যগুলো বিষয় ক্লিয়ার হয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল, আমরা চেষ্টা করেছি মোটামুটিভাবে সকল বিষয়গুলো আলোচনা করতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই আজকের ক্লাস আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তবে শিক্ষার্থীরা, ক্লাস শেষ করার আগে একটি কথা তোমাদেরকে বলতে চাচ্ছি। যেহেতু চারিদিকে এই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের জীবনকে প্রতিনিয়ত গ্রাস করে চলছে, তাই আমরা চেষ্টা করব সবাই সাবধানে থাকার জন্য, বাড়িতে থাকার জন্য, অপ্রয়োজনে যাতে বাইরে না যাই সে বিষয়টুকু আমরা খেয়াল রাখব, এবং অবশ্যই যে সকল স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলবো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব দ্রুতই ক্লাসে ফিরে আসতে পারবো। তোমরা তাই বাসায় থাকবে, সেফ থাকবে, হেলদি থাকবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পড়াশোনাটাকে চালিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।